অনলাইনে ইউটিউবিং করে ফেসবুকিং করে লাখ লাখ টাকা কামাচ্ছে আর বাবা মাকে অডি গাড়ি উপহার দিচ্ছে। আম, সালমান মুক্তাদির মনে করেন 4টা 5টা বাড়ির মালিক হয়ে গেছে, 4টা 5টা গাড়ির মালিক হয়ে গেছে। তারপরে আপনার রাফসানদার ছোট ভাই, সে তার বাবা মাকে অডি গাড়ি উপহার দিচ্ছে। এই যে একটা ট্রেন্ড চলছে, তাহলে আর পড়াশোনা করে লাভ কি? তাহলে অনলাইনে ফেসবুকিং করি আর ইউটিউবিং করি, ব্লগ ভিডিও বানাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, যে দিব, খাইতে যায় ভিডিও দিব, তাইলে তো আমার লাইফ সেটেল হয়ে যাবে। আমার আর পড়াশোনা করে লাভ কি? এই যে একটা কনসেপ্ট আমাদের সমাজে এখন চলছে, মানে এটা যে কত বড় ক্ষতিকর আমাদের সমাজের জন্য, আমি এটা আপনারাও হয়তো বা চিন্তা করেও বুঝতে পারছেন না। তো আমার একটা প্রশ্ন, যারা এই ধরনের কথা বলেন যে অনলাইনিং করেই যে আমরা মানে একদম পড়াশোনার দরকার নেই, তো তাদের কাছে একটা প্রশ্ন, যারা এই যে এত 4টা 5টা বাড়ির মালিক, যারা মিলিয়ন ফলোয়ারের, তারা কি প্রত্যেকেই মূর্খ? প্রত্যেকেই অশিক্ষিত? আর একটা জিনিস দেখেন, অশিক্ষিত মূর্খরা কত পর্যন্ত আসতে পারছে। ফুড ব্লগার কিন্তু আরো অনেক আছে, কিন্তু রাফসান কেন উপরের দিকে আসছে একদম টপ লেভেলে? অর্থাৎ বাংলাদেশে ফুড ব্লগার বলতে এখন রাফসানকেই সবাই বেশি চেনে। বেশি চিনে, রাফসানের পরেও আরো অনেক আছে, কিন্তু রাফসানকে বেশি চিনে। তার একটা কারণ কি? সে ইন্টারন্যাশনালি কথা বলার যে যোগ্যতাটা আছে তার, সেটা। সে কি মূর্খ হইলে ইন্টারন্যাশনালি কথা বলার যোগ্যতা তার আসতো? কোথা থেকে আসতো বলেন? সে ট্রলি ইংলিশ বলতে পারে, এবং সে এর আগেও বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির যে বড় বড় রেস্টুরেন্ট গুলা, যে বড় বড় কন্টিনেন্টাল মানে ফুডের যে মানে ইগুলা রেস্টুরেন্ট গুলা, সেখানে যেয়ে কিন্তু সে ব্লগ ভিডিও বানাইছে। তো তাদেরকে কনভিন্স করছে সে কি বাংলা বইলা? তাদেরকে কনভিন্স সে বাংলা বইলা করছে? না, তাদের সে ইংলিশ বইলা মানে কনসিডার করছে। দুই একজন আছে যারা গ্রামে ট্রামে অনেকের আছে একদম, যেমন আমার আমার জানার মতো একজন আছে পপি কিচেন, তারপরে নিপা কিচেন, আরো কিছু কিছু ব্লগ ভিডিও আছে, কয়েকটা আছে তুলি ব্লগ ভিডিও, এরকম টাইপের ভিডিও আছে। তো তারা আসলে এই যে ভিডিওটা তারা করে, তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস আহ, খেয়াল করে দেখছি যে তাদের হয়তো করার আর কিছুই নাই, তারা এটা করে। এখন আমার একটা কথা হলো, ওই লোক একদমই পড়াশোনা জানে না। সে তার হয়তো বা দেখাচ্ছে যে ফেসবুকে টাকা দিয়ে আমি বাড়ি করছি, ফেসবুকে টাকা দিয়ে আমি এটা করছি ওইটা করছি। এখন সে যে তার বাড়িটা দেখাচ্ছে, সে তার ওই বাড়িতে কত 12 লাখ 13 লাখ টাকা খরচ করছে। ভাই, একটা জীবনের সম্পূর্ণ টাইমটা সে 12 লাখ টাকা একটা বিল্ডিং করছে, এটা তার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হইতে পারে, কিন্তু আপনি একজন স্টুডেন্ট, আপনার জন্য কি এটা অনেক বড় অ্যাচিভমেন্ট? না। আমি মনে করি এটা আপনার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট না। আপনার শিক্ষাগত যোগ্যতাটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আপনি যখন শিক্ষিত হবেন, তখন আপনি আরো অনেক বেশি উপরে উঠতে পারবেন। তো এখন যেহেতু এসএসসি পরীক্ষা মাত্র দিলো, তো এদের মধ্যে যে একটা ধারণা হয়ে গেছে, এদের মধ্যে যে একটা মানে অনেকটা শিল্প বিপ্লব যেভাবে ঘটছে, হুম, অনেকটা এইরকম একটা বিস্ফোরণের মতো হয়ে গেছে যে অনলাইন ফেসবুকিং করলে কিংবা ইউটিউবিং করলেই হয়তো বা জীবন একদম সেটেল হয়ে যাবে। হুম। তো এটা যারা চিন্তা করবেন তাদের ক্ষেত্রে তারা অবশ্যই অনেক বড় ভুল করবেন। আমি বলবো যে পড়াশোনার আহ মানে বাইরে আসলে কোনো কিছু নাই। আপনি পড়াশোনা করেন, অনলাইনিং করেন। যেমন আমার মেয়ের স্কুলে কিছুদিন আগে শুনলাম একটা মেয়ে, সে ইন্টারমিডিয়েটে এবার মনে হয় গতবার সে পাশ করে চলে গেছে। সে কিন্তু গুগলে রাইটার, সে ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসে। এখন গুগলের রাইটার বলতে সে কিন্তু বাংলা রাইটার না, গুগল স্টোরি রাইটারে সে ইংলিশে লেখে। তো তাকে খবরেও কিন্তু দেখাইছে, আর আমাদের পেপার পত্রিকাগুলোতে, তারপরে অনলাইনে তো মানে তার নামে খুব চলছে। তো সে যদি একদমই ইংরেজি না পারতো, একদমই পড়াশোনা না পারতো, তাহলে তো সেই গুগলের স্টোরি রাইটার অন্তত সে হইতে পারতো না, তাই না? তো সবকিছুরই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশনটা অনেক বেশি দরকার। অনলাইন ফেসবুকিং এগুলো যেমন কারো না কারো মাধ্যম। তো প্রথমেই আসতে হবে আমাদেরকে, শিক্ষা অর্জন করতে হবে আমাদেরকে, একটা সার্টিফিকেট অর্জন করতে হবে। দেন আমি কি করব সেটা আমি পাশাপাশি এটাকে রাখতে পারি, যে হ্যাঁ আমি এখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমি আস্তে আস্তে কিছু কিছু ব্লগ ভিডিও দিচ্ছি, বা এই সাইটটা তো আমি রাখতেছি।
একদম পড়াশোনা শেষ করে বাদ দিয়ে তারপরে অনলাইন শুরু করা, তারপরে একদম আমি বাদ দিয়ে কি বলে চাকরি টাকরি বাদ দিয়ে আমি অনলাইন শুরু করা, এটা একদম খুবই হাস্যকর একটা ব্যাপার, খুব হাস্যকর একটা ব্যাপার। কিছুদিন আগে একজনের কথা শুনলাম যে সে ফেসবুকিং মানে এবং ইউটিউবিংটা শুরু করছে, শুরুতেই সে একদম 2 লাখ টাকা খরচ করে ফেলছে। তো এই যে 2 লাখ টাকা খরচ করে ফেলছে, এই 2 লাখ টাকার কিন্তু 2 টাকাও সে উঠাইতে পারে না। এখন তার এমন একটা সিচুয়েশন, সে কাউকে রিকমেন্ড করে না যে অনলাইনে কোনো কিছু করো। তার এত একটা নেগেটিভ ধারণা হয়ে গেছে, আমি যে কোনো একটা কাজে শাইন হলাম না, আমি পাশাপাশি একটা কাজকে রাখতে পারি, কিন্তু আমার সর্বোপরি মনে রাখতে হবে পড়াশোনাটা অনেক বেশি জরুরি। পড়াশোনা 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 অর্থাৎ আমাকে ভালো ধরনের একটা সার্টিফিকেট অর্জন করতে হবে। তার পাশাপাশি যদি আমি একটা কিছু করি, যদি আমি অনলাইনে ফেসবুকিং করি কিংবা আমি যেটাই করি, অনেকেই হয়তোবা মানে অনলাইনে বিজনেস করছে, সেটাও কিন্তু সম্ভব। তো যাই হোক, সবার ক্ষেত্রে একটাই বলবো যে আসেন আমরা সমাজে এই যে একটা কুপ্রথা তৈরি হয়েছে, এটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। হিরো আলম যেন আমাদের জন্য কখনো আইডল না হয়। হিরো আলম একজন মানুষ, সে তার যোগ্যতা অনুযায়ী কিন্তু সে যথেষ্ট চেষ্টা করছে, সেই পর্যন্ত গেছে। তো আমি নিজে থেকে কেন আমি হিরো আলম হব? হিরো আলমও আমার তো মনে হয় যে সে যদি একটা সময় সুযোগ পাইতো, তার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম থাকতো, তাহলে হিরো আলমও আমার কাছে মনে হয় যে সে ভালো একজন শিক্ষিত লোক হইতো। কারণ হিরো আলমের মাথায় যে মানে যে বুদ্ধি, যে বুদ্ধির জোরে সে এই পর্যন্ত আসছে, এত টাকার মালিক হয়েছে, এটাও কিন্তু অনেক বড় শিক্ষিত লোকের থাকে না। কাজে হিরো আলমও কিন্তু কখনো বলে না যে আমার মতো হও তোমরা পড়াশোনা না কইরা। হিরো আলম তো একজন ব্যক্তি। তো আমরা সমাজে যেন হিরো আলমকে আইডল না করি, বরঞ্চ হিরো আলমকে আমরা পরিশ্রমের দিক থেকে আইডল বলতে পারি, যে সে চেষ্টা করছে। সে একদমই পড়াশোনা না জানা মানুষ, একদমই দেখতেও তেমন ভালো না, তারপর সে চেষ্টা করছে তার কাজটাকে, সে যে কোনো একটা কাজ দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তো এভাবে করে সমাজটাকে একদম ধ্বংসের দিকে নিয়ে না যাই। আসেন আমরা সবাই মিলে সবার জন্য মানে ভালো দোয়া করি এবং ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিই। অনলাইনটাকে একদম মানে সবকিছুর ঊর্ধ্বে যেন নিয়ে না যাই। তো এটাই আজকে আমার শেষ কথা ছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।